হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আলোচনা করব জনাকীর্ণতা অর্থাৎ ওভার পপুলেশন, জনবিরলতা অর্থাৎ আন্ডার পপুলেশন এবং কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা অর্থাৎ অপটিমাম পপুলেশন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে, কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটি চমক, একটি কুইজ কন্টেস্ট। তো চলো আজকের আলোচ্য বিষয়ে আসা যাক। প্রথমেই আলোচনা করব জনাকীর্ণতা অর্থাৎ ওভার পপুলেশন। কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে। আদর্শ জনসংখ্যার অতিরিক্ত জনসংখ্যা জনাকীর্ণতার অন্যতম কারণ। এই অবস্থায় কার্যকর জমির তুলনায় জনসংখ্যা বেশি। বর্ধিত জনসংখ্যার বাসস্থানের জন্য কৃষিজমি সংকুচিত হয়। কৃষি নির্ভর অঞ্চলগুলিতে অকৃষিজ অর্থনৈতিক কার্যকলাপ উপযুক্তভাবে না বাড়তে পারলে বর্ধিত জনসংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না। ফলে জনকীর্ণতার ধারণাটি প্রকট হয়ে ওঠে। উদ্বৃত্ত শ্রমকে শক্তি সম্পদ উৎপাদনের কাজে ব্যবহার করা যায় না, তাই কৃষি জমির ওপর চাপ বেশি পড়ে। দারিদ্র্য, অসন্তোষ, অশিক্ষা ও অপরাধ প্রবণতা জনাকীর্ণতার অবশ্যম্ভাবী ফল। তাহলে আমরা বলতে পারি কোনো দেশে বা অঞ্চলে জমির বহন ক্ষমতা অপেক্ষা জনসংখ্যা বেশি হলে তাকে জনাকীর্ণতা বা জনাধিক্য বা ওভার পপুলেশন বলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশগুলিতে এই ধরনের জনাকীর্ণতা লক্ষ্য করা যায়। এবার জেনে নেব জনাকীর্ণতার বৈশিষ্ট্য। জনাকীর্ণতার ফলে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি হয়। এর ফলে শ্রমশক্তি উদ্বৃত্ত হওয়ায় ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয়। কার্যকর জমির উপর চাপ বাড়ে। অতিরিক্ত ব্যবহারের ফলে জমির অবক্ষয়ের সম্ভাবনা থেকে যায়। জমির বহন ক্ষমতার তুলনায় জনসংখ্যা বেশি হলে বাসস্থান, পানীয় জল, পয় প্রণালীর উপর চাপ পড়ে। শিক্ষার সুযোগ কমে, ফলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের দূষণ অনিবার্য হয়ে ওঠে। জনপ্রতি সম্পদ প্রাপ্তি হ্রাস পায়, ফলে আয় কম হয় এবং জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। এবার জেনে নেব জনাকীর্ণতার প্রভাব। জনাকীর্ণতা দারিদ্র্য ও বিভিন্ন প্রকার আর্থসামাজিক সমস্যার সৃষ্টি করে। এক্ষেত্রে ক্রমবর্ধমান জনসংখ্যার মধ্যে ক্রমহ্রাসমান সম্পদকে বণ্টন করা হয় বলে মাথাপিছু বণ্টিত সম্পদের পরিমাণ হ্রাস পায়। এর ফলে মানুষের জীবনযাত্রার মানের অবনতি ঘটে। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলি এই সমস্যার শিকার। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বর্ধিত পরিমাণে খাদ্য যোগান দিতে সমস্যা দেখা দিলে অনাহার, অপুষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজনীয় সংখ্যক বাসস্থানের ব্যবস্থা করা অনেক সময় সম্ভব হয় না। এর ফলে জনসংখ্যার একাংশ বস্তি অথবা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হয়। জনাকীর্ণতার কারণে শ্রমশক্তি উদ্বৃত্ত হলে বেকারত্ব ও ছদ্ম বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অসন্তোষ, অপরাধ প্রবণতা ও দুর্নীতি বাড়ে। বাসস্থানের প্রয়োজনে কৃষিজমির সংকোচন ঘটে। তখন কৃষিজমির প্রয়োজন মেটাতে অরণ্য বিনাশ করা হয়। জনাকীর্ণতা পরিকাঠামোর ওপর প্রবল চাপের সৃষ্টি করে। পানীয় জলের যোগানে ঘাটতি, নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হওয়া, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া ইত্যাদি অবস্থা লক্ষ্য করা যায়। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সকলের সংকুলান হয় না। পরিবেশ দূষণ বাড়ে ও পরিবেশের উৎকর্ষ হ্রাস পায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে আমদানি বাড়লে প্রতিকূল বৈদেশিক বাণিজ্যের জন্য ঋণের বোঝা বাড়ে। 1972 সালে ক্লার্ক জনাকীর্ণতাকে দুভাগে ভাগ করেছেন। 1. পরম জনাকীর্ণতা বা অ্যাবসোলিউট ওভার পপুলেশন। সম্পদের সর্বাধিক ও পূর্ণাঙ্গ বিকাশ ঘটা সত্ত্বেও জীবনযাত্রার মান নিচু বা কম হলে তাকে পরম জনাকীর্ণতা বলে। 2. আপেক্ষিক জনাকীর্ণতা বা রিলেটিভ ওভার পপুলেশন। সম্পদ উৎপাদনের পরিমাণ বর্তমানে চাহিদার তুলনায় অপ্রতুল, কিন্তু ভবিষ্যতে উৎপাদনের পরিমাণ বাড়ানো সম্ভব। এরূপ অবস্থাকে আপেক্ষিক জনাকীর্ণতা বলে। এই জাতীয় জনাকীর্ণতা পরম জনাকীর্ণতা অপেক্ষা বেশি ঘটে। প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সাধারণত আপেক্ষিক জনাকীর্ণতা সৃষ্টি হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ ও সম্পদের অনুপাতের মধ্যে সাম্য অবস্থা সৃষ্টি হয় ও আপেক্ষিক জনাকীর্ণতার অবলুপ্তি ঘটে। ক্লার্ক বর্ণিত দুপ্রকার জনাকীর্ণতা ছাড়াও আরও এক প্রকার জনাকীর্ণতা দেখা যায়। একে শিল্পের জনাকীর্ণতা বলে। এই প্রকার জনাকীর্ণতা শহর বা শিল্পাঞ্চলে দেখা যায়। এর কারণ হল প্রযুক্তির উন্নতির ফলে শ্রমিক বা উৎপাদিত সামগ্রী অপ্রয়োজনীয় হয়ে পড়া এবং শিল্প বা উৎপাদিত সামগ্রীর গুরুত্ব হ্রাস। কোনো দেশে জনাকীর্ণতা দুটি স্তরে ঘটে। 1. জাতীয় স্তর। এক্ষেত্রে দেশের সর্বত্র জনাকীর্ণতা না ঘটে ওই দেশের কয়েকটি অঞ্চলে জনাকীর্ণতা দেখা যায়, যেমন ভারতে বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের বিশেষ কিছু অংশে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের জনাকীর্ণতা,
এমনকি জাপান, বেলজিয়াম, ইতালি, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলির কয়েকটি ক্ষুদ্র অঞ্চলেও জনাকীর্ণতা লক্ষ্য করা যায়। 2. আঞ্চলিক স্তর। কোনো দেশের গ্রামীণ অঞ্চলে জনাকীর্ণতা ঘটলে তাকে আঞ্চলিক স্তরে জনাকীর্ণতা বলে। এই ধরনের জনাকীর্ণতার প্রধান কারণগুলি হল গ্রামীণ জনসংখ্যার দ্রুত স্বাভাবিক বৃদ্ধি, কৃষিজমির অসম বণ্টন, কৃষির যন্ত্রীকরণ, গ্রামাঞ্চলে অকৃষিক্ষেত্রের সীমাবদ্ধ বিকাশ, কৃষিক্ষেত্রের নিম্ন উৎপাদন শক্তি, গ্রামাঞ্চলে সীমিত সামাজিক বিকাশ এবং কৃষিক্ষেত্রে স্থিতিস্থাপক অবস্থায় ফিরে না আসা। এবার চলে আসি জনস্বল্পতা বা জনবিরলতা অর্থাৎ আন্ডার পপুলেশন। কোনো অঞ্চলের সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য প্রয়োজনীয় জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বলে। আবার কোনো অঞ্চলে প্রাপ্ত সম্পদের পরিমাণ ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের অবনতি বা বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব সৃষ্টি না করে আরও বেশি সংখ্যক মানুষকে ধারণে সক্ষম হলে তাকেও জনবিরলতা বলা চলে। অন্যভাবে বলা যায়, দেশের জনসংখ্যা যদি আদর্শ জনসংখ্যার চেয়ে কম হয় তখন তাকে জনবিরলতা বলে। প্রকৃতপক্ষে যখন দেশে জনসংখ্যার তুলনায় কার্যকরী জমির পরিমাণ বেশি হয় তখনই এই জনবিরলতা সৃষ্টি হয়। এরকম অবস্থা হলে দেশে মাথাপিছু সম্পদ উৎপাদনের পরিমাণ বাড়লেও প্রয়োজনীয় জনসংখ্যার অভাবে মোট সম্পদ উৎপাদনের পরিমাণ বাড়ে না, অর্থাৎ জমির কার্যকারিতাকে সম্পূর্ণ ব্যবহার করা যায় না। যেমন অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি দেশে এই অবস্থা লক্ষ্য করা যায়। জনবিরলতা উন্নত ও কম উন্নত অর্থনীতি উভয় ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, তবে উন্নত অর্থনীতিতে গ্রামীণ জনবিরলতা বেশি ঘটে। পশ্চাৎপদ সমাজে উচ্চ মৃত্যুহারের জন্য জনবিরলতা দেখা যায়, তবে উন্নত চিকিৎসা ব্যবস্থার কল্যাণে মৃত্যুহার কমিয়ে জনবিরলতা রোধ করা সম্ভব। জনস্বল্পতা বা জনবিরলতার কিছু বৈশিষ্ট্য রয়েছে। শ্রমশক্তির অভাবে সম্পদ উৎপাদন ব্যাহত হয়। সম্পদ উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি খুবই মন্থর গতিতে চলে। কৃষি ও শিল্পে অনুন্নত এবং জনপ্রতি আয় কম হয়। প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম। জনসংখ্যা ও সম্পদ সম্পর্কিত রেখাটি সামান্য ঊর্ধ্বমুখী বা স্থাণু প্রকৃতির হয়। এবার জানব জনবিরলতার প্রভাব। জনবিরলতার প্রভাবকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: প্রতিকূল প্রভাব এবং অনুকূল প্রভাব। প্রতিকূল প্রভাবে যে বিষয়গুলি বলার তা হল সম্পদের পূর্ণাঙ্গ বিকাশের অভাবে জীবনযাত্রার মান উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছায় না। জনবিরলতা শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা ইত্যাদির উন্নতির পক্ষে সহায়ক নয়। জনবিরল অঞ্চলে সাধারণত মৃত্যুহার জন্মহারের তুলনায় বেশি হয়। জনবিরল অঞ্চলে পরিব্রাজনের হারও কম হয়। তবে জনবিরলতার কিছু অনুকূল প্রভাবও রয়েছে। জনবিরল অঞ্চলে পরিবেশ দূষণ কম হয়। মাথাপিছু আয় ও উৎপাদন বেশি হয় বলে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। জনবিরলতাকেও প্রধানত দুভাগে ভাগ করা যায়: 1. পরম জনবিরলতা, 2. আপেক্ষিক জনবিরলতা। পরম জনবিরলতা দেখা যায় পুরোপুরি বিচ্ছিন্ন সমাজে যেখানে জনসংখ্যার পুনঃস্থাপন হার মৃত্যুহার অপেক্ষা কম। আপেক্ষিক জনবিরলতা সম্পদের অপ্রতুল বিকাশের কারণে ঘটে। এছাড়া অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিরলতাকে দুভাগে ভাগ করা যায়: অর্থনৈতিকভাবে অনগ্রসর জনবিরলতা। এটি সম্পদ ও মানুষের মধ্যে আনুপাতিক সম্পর্কের প্রতিকূল অবস্থার উদাহরণ। এক্ষেত্রে সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার মুষ্টিমেয় অনুন্নত মানুষের পক্ষে করা সম্ভব হয় না। উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে ইউরোপীয়দের আগমনের আগে রেড ইন্ডিয়ান উপজাতিদের অবস্থা। অর্থনৈতিকভাবে উন্নত জনবিরলতা। এক্ষেত্রে মুষ্টিমেয় উদ্যমী, দক্ষ ও সুশিক্ষিত মানুষ সুসংহতভাবে সম্পদের পরিপূর্ণ ব্যবহারে সক্ষম। উন্নত জনবিরলতায় মানুষের আয় ও ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। নরওয়ে, সুইডেন, কানাডা প্রভৃতি বিশ্বের উন্নত দেশগুলি এ জাতীয় প্রাচুর্যময় অনুকূল সম্পদ ও মানুষ অনুপাতের উদাহরণ। জনাকীর্ণতা ও জনবিরলতার সাথে সাথে আমাদের আরেকটি বিষয় একটু জেনে রাখা প্রয়োজন, তা হলো জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন। জনাকীর্ণতার একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো জনবিস্ফোরণ। যখন কোনো একটি দেশে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় তখন তাকে জনবিস্ফোরণ বলে। সাধারণত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক 2% বেশি হলে জনবিস্ফোরণ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে যেমন ইথিওপিয়া, উগান্ডা, পাকিস্তান প্রভৃতি দেশে এই অবস্থা লক্ষ্য করা যায়। আবার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 2%-এর কম হলেও ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে বিগত 2-3 দশকে জনসংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে একে জনবিস্ফোরণই বলা যায়। এরপর আলোচনা করব কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা অর্থাৎ অপটিমাম পপুলেশন।
কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাই হলো কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। অন্যভাবে বলা যায় যে কোনো দেশের প্রাপ্ত সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানের চরমতম ও সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য প্রদান করা যায় সেই নির্দিষ্ট জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। অধ্যাপক জিমারম্যানের মতে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকেই সাধারণভাবে কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা বলা যায়। অন্যভাবে বলা হয়, কাম্য জনসংখ্যা হলো সেই জনসংখ্যা যার বৃদ্ধিতে ঘটে জনাকীর্ণতা এবং যার হ্রাসে ঘটে জনস্বল্পতা। মানুষের জীবনযাত্রার মানের সঙ্গে জমির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। জমির বহন ক্ষমতা যত বেশি হবে, জমি যত বেশি উৎপাদনক্ষম হবে, দেশের মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত হবে। এখানে কাম্য বা আদর্শ জনসংখ্যা বলতে আমরা সেই জনসংখ্যাকেই বুঝি যা দেশের কার্যকরী জমি বা জমির বহন ক্ষমতার সঙ্গে মানানসই বা সামঞ্জস্যপূর্ণ। কাম্য জনসংখ্যা বিরাজ করলে দেশের সব মানুষই যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পায়, তেমনি দেশে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা ইত্যাদি মানবিক গুণাবলীরও বিকাশ ঘটে। আর এই অবস্থা যেহেতু জমির উৎপাদন ক্ষমতা বা বহন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আদর্শ মানুষ জমি অনুপাতই হল কাম্য বা আদর্শ জনসংখ্যা। এখানে আদর্শ মানুষ জমি অনুপাত বা কাম্য জনসংখ্যা বলতে বোঝায় মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মদক্ষতা প্লাস সংস্কৃতি ডিভাইডেড বাই মোট কার্যকরী জমির আয়তন ইন্টু জমির বহন ক্ষমতা। কার্যকরী জমি বলতে সম্পদ উৎপাদনের উপযোগী জমিকেই বোঝায়, আর মানুষ বলতে তার সংখ্যা, কর্মপ্রচেষ্টা বা কর্মদক্ষতা, সাংস্কৃতিক উন্নতি ইত্যাদি বিবেচনা করা হয়। যে কোনো দেশেরই কার্যকরী জমি ও উৎপাদিত সম্পদের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার চাপ বহন করার ক্ষমতা থাকে, যে জনসংখ্যায় দেশটির জীবনযাত্রার উন্নত মান বজায় রাখা সম্ভব। প্রকৃতপক্ষে ওই জনসংখ্যাই হলো কাম্য বা আদর্শ জনসংখ্যা। নেদারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, সুইডেন প্রভৃতি দেশে জীবনযাত্রার মান যেরূপ উন্নত, তাতে ওইসব দেশের জনসংখ্যাকে কাম্য বা আদর্শ জনসংখ্যা বলা যেতে পারে। এইভাবে যতদিন পর্যন্ত দেশের মানুষের জীবনযাত্রার উন্নত মান ও সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে, ততদিনই ওই দেশে কাম্য জনসংখ্যাও বিদ্যমান থাকে। মানুষ ও জমির এই আদর্শ অনুপাতের ভারসাম্য বিনষ্ট হবে যদি কোথাও জনাধিক্য বা জনাকীর্ণতা এবং কোথাও স্বল্প জনসংখ্যা বা জনবিরলতা সৃষ্টি হয়। কাম্য বা আদর্শ জনসংখ্যা একটি পরিবর্তনশীল বা গতিশীল অবস্থা। একটি বিশেষ সময়ে কাম্য জনসংখ্যা বিরাজ করলেও জনসংখ্যা হঠাৎ বেড়ে গেলে বা কোনো প্রাকৃতিক কারণে অথবা রাজনৈতিক কারণে সম্পদ উৎপাদন ব্যাহত হলে কাম্য জনসংখ্যায় নির্দিষ্ট দেশটির ক্ষেত্রে জনাধিক্য বা জনাকীর্ণতা হিসাবে দেখা দিতে পারে। আবার কাম্য জনসংখ্যা থেকে হঠাৎ জনসংখ্যা কমে গেলে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা দেশ বিভাগ যে কোনো কারণে তা স্বল্প জনসংখ্যা বা জনবিরলতা হিসাবে পরিগণিত হয়। অন্যদিকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশে সম্পদ উৎপাদন বেড়ে গেলে জীবনযাত্রার মানও উন্নত হয়, সুখ স্বাচ্ছন্দ্য বাড়ে, ফলে জনাধিক্য অবস্থা থেকে কাম্য জনসংখ্যা সৃষ্টি হতে পারে বা জনস্বল্পতা কাম্য জনসংখ্যায় পরিণত হতে পারে। এবার জেনে নেব কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য। কাম্য জনসংখ্যার প্রকৃতি বিভিন্ন দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থার পার্থক্যের কারণে পরিবর্তনশীল। কোনো দেশের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতি ও প্রয়োগের সাথে সাথে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, আবার মানুষের কারণেই সম্পদ ধ্বংস হয়। সম্পদের সৃষ্টি ও ধ্বংসের সাথে সাথে কাম্য জনসংখ্যার পরিমাণের পরিবর্তন হয়, তাই এটি গতিশীল। সম্পদের পরিমাণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যারও পরিবর্তন ঘটছে। এর ফলে সঠিক কাম্য জনসংখ্যা নির্ণয় করা সম্ভব হয় না। জনসংখ্যা উৎপাদিত সম্পদের মধ্যে ভারসাম্য সূচিত করে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যায় কার্যকরী জমির উপর জনসংখ্যার চাপ সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ মানুষ জমি আদর্শ অনুপাত সৃষ্টি হয়। জনাকীর্ণতা ও জনস্বল্পতার নির্দেশক ও পরিমাপক রূপে কাজ করে। দেশের জনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে সম্পদ আহরিত ও উৎপাদিত হয় বলে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ও সুদৃঢ় হয়। দেশে কাম্য জনসংখ্যা স্থিতিশীল হলে অধিবাসীদের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং এর ফলে জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে। মানব সম্পদ বা শ্রমশক্তির পূর্ণ বিকাশ ঘটায় কাম্য জনসংখ্যা। মানুষ জমি অনুপাত সবচেয়ে কম হয়। এবার আলোচনা করব কাম্য জনসংখ্যা নির্ধারণকারী অবস্থাসমূহ। কাম্য জনসংখ্যার নিয়ন্ত্রকসমূহকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: জমির কার্যকারিতা বা জমির উৎপাদন ক্ষমতা, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির আন্তঃসম্পর্ক এবং সম্পদের প্রাপ্যতা। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই একটি প্রধান সমস্যা হল দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। তাই দেশগুলি বিভিন্নভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে।
কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের পক্ষে কী পরিমাণ জনসংখ্যা সঠিক বা দেশটি তার জনসংখ্যা কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করবে? এর উত্তরে বলা যায়, ওই দেশের জমির বহন ক্ষমতা বা উৎপাদন ক্ষমতার অনুপাতেই জনসংখ্যার সঠিক পরিমাপ নির্দিষ্ট হবে। অর্থাৎ ওই দেশে যে পরিমাণ কার্যকরী জমি আছে, যে পরিমাণ সম্পদ উৎপাদিত হয়, তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই জনসংখ্যা নির্ধারিত হবে, যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। জমির কার্যকারিতা যেহেতু প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি এই তিনটি উপাদানের ঘাত প্রতিঘাত বা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল, তাই যে কোনো দেশের কাম্য জনসংখ্যাও ওই প্রাকৃতিক, মানবিক ও সাংস্কৃতিক অবস্থার উপর নির্ভর করে গড়ে ওঠে। আর যেহেতু এই তিনটি উপাদানের অনুপাত বিশ্বের সব দেশে এক নয়, তাই বিভিন্ন দেশের কাম্য জনসংখ্যাও বিভিন্ন হয়। যেমন কোনো দেশে প্রাকৃতিক অবস্থা অনুকূল হওয়া সত্ত্বেও সাংস্কৃতিক উন্নতির অভাবে সম্পদের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম। উদাহরণ হিসেবে বলা যায় ভারত। এখানে কাম্য জনসংখ্যা স্বাভাবিকভাবে বর্তমান জনসংখ্যার তুলনায় অনেক কম হবে। কোথাও যথেষ্ট মাত্রার সাংস্কৃতিক উন্নতি ঘটলেও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্য সম্পদ উৎপাদন আশানুরূপ নয়। এইসব দেশেরও কাম্য জনসংখ্যা কম হবে, যেমন ইসরায়েল। আবার কোথাও প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ অনুকূল হলেও স্বল্প জনসংখ্যার জন্য সম্পদ উৎপাদন ব্যাহত হয়, যেমন অস্ট্রেলিয়া ও কানাডা। কাম্য জনসংখ্যা নির্ধারণে মানবিক ও সাংস্কৃতিক পরিবেশের প্রভাব সীমাহীন। বর্তমান যন্ত্রসভ্যতায় বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিশ্লেষণ করে বলা যায় যে, কাম্য জনসংখ্যা নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি সম্পদ, বিশেষত অজৈব শক্তি সম্পদের প্রভাব সর্বাধিক। আর যেহেতু অজৈব শক্তি সম্পদের প্রাপ্তি ও ব্যবহার নির্ভর করে দেশের সাংস্কৃতিক উন্নতির উপর, তাই কাম্য জনসংখ্যা নির্ধারণে সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশ্বের শিল্পোন্নত ও সমৃদ্ধ দেশগুলির দিকে তাকালেই একথার প্রমাণ মেলে। কে উইকসেল সর্বপ্রথম কাম্য জনসংখ্যা শব্দটি ব্যবহার করেন। দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে বিভিন্ন দার্শনিক এই তত্ত্বটিকে আরও সমৃদ্ধ করে তোলেন। জুলিয়াস উলফের মতে কাম্য জনসংখ্যা এমন এক স্তর যেখানে উৎপাদন ও আয় সর্বাধিক হয়। এই অবস্থায় অর্থনীতির সর্বাধিক সমৃদ্ধি সম্ভব। অধ্যাপক এইচ ডাল্টনের মতে কাম্য জনসংখ্যা হলো এমন এক স্তর যেখানে মাথাপিছু আয় সর্বাধিক হয়। তার মতে ও কাম্য জনসংখ্যা, এম জনসংখ্যা এবং এ প্রকৃত জনসংখ্যা হলে এম (a-o/o), যেখানে এম এর ধনাত্মক মান অতি জনসংখ্যাকে এবং ঋণাত্মক মান নিম্ন জনসংখ্যাকে নির্দেশ করে। m(o) হলে তা কাম্য জনসংখ্যাকে বোঝায়। জাতিসংঘ প্রদত্ত কাম্য জনসংখ্যার ধারণা অনুসারে এটি এমন একটি জনসংখ্যার স্তর যখন একটি দেশে মাথাপিছু আয় সর্বাধিক, শ্রমের উৎপাদনশীলতা সর্বোচ্চ হয় এবং এই অবস্থায় কোনো দেশের অর্থনৈতিক কল্যাণ, জীবনযাত্রার মান উন্নত, প্রকৃত আয়ের বৃদ্ধি প্রভৃতি ঘটে। কাম্য জনসংখ্যা সময় ও স্থানের সাপেক্ষে পরিবর্তনশীল। এখন জনসংখ্যা সম্পর্কিত বেশ কিছু পরিভাষা তোমাদের সুবিধার্থে আলোচনা করে দেওয়া হলো। যেমন বদ্ধ জনসংখ্যা, যে জনগোষ্ঠী ক্ষেত্রে কোনোরূপ আন্তঃপরিব্রাজন ও বহিঃপরিব্রাজন ঘটে না এবং শুধুমাত্র জন্ম ও মৃত্যুর মাধ্যমে জনসংখ্যার পরিবর্তন ঘটে, তাকে বদ্ধ জনসংখ্যা বলা হয়। বৃদ্ধ জনসংখ্যা, যে জনসংখ্যায় মধ্যবয়স্ক ও বয়স্ক মানুষের সংখ্যা অপেক্ষাকৃত বেশি এবং যে ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত স্বল্প, তাকে বৃদ্ধ জনসংখ্যা বলে। এবার বলবো বেবি বুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে জন্মহার ও জন্মের প্রকৃত সংখ্যার অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধির ঘটনাকে বেবি বুম বলে। এবার আসি বেবি বাস্ট। বেবি বুমের ঠিক পরবর্তী সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে রেকর্ড হারে জন্মহার হ্রাসের ঘটনা বেবি বাস্ট নামে পরিচিত। এবার দেখে নিই সুস্থিত বা স্থিতিশীল জনসংখ্যা। দীর্ঘ সময় ধরে বয়সভিত্তিক জন্মহার ও মৃত্যুহার পরিবর্তিত না হওয়ায় জনসংখ্যার বৃদ্ধির হার ও বয়সভিত্তিক গঠন পরিবর্তিত হয় না, তাকে সুস্থিত বা স্থিতিশীল জনসংখ্যা বলে। নিশ্চল জনসংখ্যা কি? নিশ্চল জনসংখ্যা মূলত সুস্থিত জনসংখ্যারই একটি উদাহরণ, যেখানে জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি কোনোটাই ঘটে না, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। অতি জনাকীর্ণতা প্রতিরোধের জন্য জন্মহার প্রতিরোধ নীতি গ্রহণ করা হয়। জনসংখ্যার বৃদ্ধি হ্রাসের উদ্দেশ্যে সরকার, সমাজ বা সামাজিক গোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিই হল জন্মহার প্রতিরোধ নীতি। জন্ম নিয়ন্ত্রণ শব্দটির সঙ্গে জন্ম প্রতিরোধ ব্যবস্থা, প্রজনন নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা বিশেষভাবে সম্পর্কিত। এক্ষেত্রে উৎপাদনশীল জনগণ জন্মহার হ্রাসের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। আদর্শ মানুষজমি অনুপাত ও কাম্য জনসংখ্যা প্রায় একই হলেও মানুষজমি অনুপাত ও কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে।
এই স্লাইডের মাধ্যমে সেই পার্থক্য তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি এই ভিডিওর মাধ্যমে জনাকীর্ণতা, জনবিরলতা, কাম্য জনসংখ্যা সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য দিতে পারলাম। এবার তোমাদের জন্য থাকছে সেই বহু আকাঙ্ক্ষিত কুইজ কন্টেস্ট, যার কথা তোমাদের ভিডিও শুরুতেই জানিয়েছি। এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় থাকছে দুটি পর্ব, যার প্রথম পর্বে থাকছে এমসিকিউ ধরনের প্রশ্ন এবং দ্বিতীয় পর্বে থাকছে এসএকিউ ধরনের প্রশ্ন। প্রথম পর্ব এমসিকিউতে থাকছে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে অপশন দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে ধার্য করা হয়েছে। 2 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে সরাসরি চলে আসি প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, জনসংখ্যার ক্ষেত্রে ভারসাম্য নির্দেশ করে অপশন এ জনাধিক্য, বি জনবিরলতা, সি কাম্য জনসংখ্যা, ডি জনশূন্যতা। সময় শুরু এখন। সঠিক উত্তর অপশন সি কাম্য জনসংখ্যা। দ্বিতীয় প্রশ্ন, জনস্বল্পতা লক্ষ্য করা যায় অপশন এ বাংলাদেশ, বি অস্ট্রেলিয়া, সি পাকিস্তান, ডি ভারতে। সময় শুরু এখন। সঠিক উত্তর বি অস্ট্রেলিয়া। তৃতীয় প্রশ্ন, কে সর্বপ্রথম কাম্য জনসংখ্যা শব্দটি ব্যবহার করেন অপশন এ কে উইকসেল, বি জুলিয়াস উলফ, সি জিমারম্যান, ডি এইচ ডাল্টন। সময় শুরু এখন। সঠিক উত্তর এ কে উইকসেল। চতুর্থ প্রশ্ন, জনবিরলতার প্রভাবে পরিবেশ দূষণ অপশন এ কমে, বি বাড়ে, সি একই থাকে, ডি উপরের সবকটি প্রযোজ্য। সময় শুরু এখন। সঠিক উত্তর এ কমে। পঞ্চম প্রশ্ন, বেকারত্বের একটি কারণ হিসেবে বলা যায় অপশন এ জনবিরলতা, বি কাম্য জনসংখ্যা, সি জনাকীর্ণতা, ডি মানুষ জমি অনুপাত। সময় শুরু এখন। সঠিক উত্তর সি জনাকীর্ণতা। এবার চলে আসি পর্ব 2, যেখানে থাকছে 5টি এসএকিউ ধরনের প্রশ্ন, যার প্রতিটির মান 1 করে ধার্য করা হয়েছে। প্রথমে প্রশ্নগুলি বলছি, এরপরে উত্তরপত্র দেওয়া থাকবে, তোমরা উত্তরপত্রের সঙ্গে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন, জমির কার্যকারিতা বলতে কী বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, কাম্য জনসংখ্যার অতিরিক্ত জনসংখ্যাকে কী বলা হয়? তৃতীয় প্রশ্ন, কোন ধরনের জনসংখ্যায় সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব? চতুর্থ প্রশ্ন, আপেক্ষিক জনবিরলতা কী কারণে ঘটে? পঞ্চম তথা শেষ প্রশ্ন, কাম্য জনসংখ্যার তুলনায় কম জনসংখ্যাকে কী বলা যায়? প্রথম প্রশ্নের উত্তর জমির বহন ক্ষমতা বা উৎপাদনশীলতা, দ্বিতীয়টির উত্তর জনাকীর্ণতা, তৃতীয়টির উত্তর কাম্য জনসংখ্যা, চতুর্থ প্রশ্নের উত্তর সম্পদের অপ্রতুল বিকাশের কারণে, পঞ্চম প্রশ্নের উত্তর জনস্বল্পতা। তাহলে এবার মিলিয়ে দেখে নাও তোমার স্কোর কত হলো। প্রশ্নোত্তর পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। যদি এই ভিডিও সংক্রান্ত আর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো, আরও অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে শেয়ারও করতে পারো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো দিনে, সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।